দেখলাম বিড়ালটাও মিয়াও করে একবার ডেকে উঠল, আর ওর চোখের জায়গা থেকে বেরিয়ে এলো লাল রক্ত। বং স্টোরি লেনের আজকের নিবেদন সৌমেন সিংহ রায়ের কলমে রিমির জন্মদিন। কিরে শুভ, আকাশের অবস্থা আজ তো ভালো নেই দেখছি। রাজুদা আসতে পারবে তো? আরে আসবে আসবে, ঠিক আসবে। রাজুদা না এসে থাকতেই পারবে না। আমরা যেমন গল্প শুনতে ভালোবাসি, ও তেমন গল্প শোনাতে ভালোবাসে। হ্যাঁ, তা অবশ্য ঠিক যে এখনো অব্দিও কোনোদিনই কামাই করেনি। আসলে কি জানিস তো শুভ, এই যে ভুলো কাকার চায়ের দোকানটা আছে না, এটা না থাকলে আমাদের নিজেদেরও সময় কাটতো না, আর রাজুদা না থাকলে আমাদেরও ভূতের গল্প শোনা হতো না। তা ঠিক বলেছিস। আসলে শনিবারের গল্পের আসরটা আছে বলেই কিন্তু আমরা এত এত ভূতের গল্প শুনতে পারি। এরই মধ্যে ওরা দেখে ভুলোদার চায়ের দোকানে ওরা চলে এসেছে। আসলে শিমুলতলা গ্রামের এই ভুলোদার চায়ের দোকানে প্রতি শনিবার করে একটা গল্পের আসর বসে, আর এই আসরের মধ্যমণি হলেন স্বয়ং রাজুদা। রাজুদা অর্থাৎ রাজেশ তরফদার। বয়স তার 28, পেশায় তিনি একজন অফিসে কর্মরত চাকুরিজীবী। তার শনিবার দিনটা ফাঁকা থাকায় সে এই চায়ের দোকানে আসে। সেখানেই পরিচয় হয় 4 ব্যাচেলার ছেলের সাথে, রাজ, শুভ, অনি আর রিকু। এই 4 জনের বয়স ওই 18 থেকে 20-র মধ্যে। 4 জনেই ভূতের গল্প শোনার পোকা যাকে বলে। তাই তাদেরকে গল্প শোনানোর জন্য শনিবার সন্ধেটা বেছে নিয়েছে রাজুদা। চায়ের দোকানে পৌঁছে রাজ ও শুভ দেখল ওরা দুজনেই একটু দেরি করে ফেলেছে। অনি, রিকু আর রাজুদা অনেক আগেই চলে এসেছে। ওরা সবাই বেঞ্চের ওপর বসে আড্ডা মারছে, আর এদিকে 2-1 বয়স্ক লোক চা খাচ্ছে। চায়ের দোকানে ঝুলছে একটা পুরনো লণ্ঠন, আর তাতে মৃদু হলদে আলো দপদপ করে চলছে। ঠিক এমন সময় ওদেরকে ঢুকতে দেখে রাজুদা বলল, কি রে, অন্যদিন আমার দেরি হলেও আজ কিন্তু তোরা দেরি করেছিস। আর বলো না রাজুদা, এই রাজের জন্য দেরি হলো। ওনার খেলা আর শেষই হয় না। আজ নাকি আবার কাদের সাথে ম্যাচ ছিল, তাই আরও দেরি হয়েছে। বাহ, ম্যাচ ছিল? তার আজ কাদের সাথে ম্যাচ ছিল রে? এই তো শুভদা, পাশের পাড়ার থেকে ক্রিকেট টিম এসেছিল, ওদের সাথেই ম্যাচ ছিল। এমন সময় রিকু কিছুটা ব্যঙ্গের সুরেই বলে উঠল, কই, আমি তো মাঠে গিয়েছিলাম। আকাশের অবস্থা ভালো না থাকায় কেউ আর খেলতে আসেনি। হ্যাঁ, তবে আমি সোনালিদের বাড়ির পিছনের রাস্তায় একটা ছেলেকে দেখেছি সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে। এই কথা শুনে বাকি সবাই হেসে উঠল, আর রাজের মুখটা একেবারে লাল হয়ে গেল। রাজ বুঝতে পারল ও যে মিথ্যেটা বলেছে সেটা এখন ধরা পড়ে গেছে, তাই এখন এই টপিকটা বাদ দিয়ে অন্য টপিকে যাওয়াই ভালো মনে করল। রাজুদা, সেটা ছাড়ো, আজ কি গল্প শোনাচ্ছ সেটা বলো। রাজুদা কিছু একটা বলতে গেল, তার আগেই আকাশটা গুরুম করে ডেকে উঠল। বাহ, এই তো মেঘ ডাকা শুরু। তবে আজকের গল্পের আসরটা জমে যাবে মনে হচ্ছে। বাইরে বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া, আর রাজুদার বলা ভূতের গল্প। আহা! এমন সময় চাওয়ালা অর্থাৎ ভুলোদা বলে উঠল, কি রে রাজু, চা কি এখন আনবো? হ্যাঁ হ্যাঁ, এইবার কড়া করে 5টা লিকার চা নিয়ে এসো, আর সাথে 5টা ফুল বিস্কুট। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। রাজুদা এইবার গলাটা একটু ঝেড়ে নিল। ওরা বুঝল গল্প এইবার শুরু হতে চলেছে।
গত বছরের এক ভয়ানক অভিজ্ঞতার কথাই আজ বলছি তোদের। সেই ভয়ানক ঘটনার কথা মনে পড়লে আজও আমার গায়ে একেবারে কাঁটা দিয়ে ওঠে। দেখ, এই ঘটনা অন্য কারোর মুখে শোনা নয়, নিজের সাথে ঘটা ঘটনার কথাই বলছি তোদের। রবিবারের এক বিকেলে বসে আছি, হঠাৎ দেখি আমার ফোনে একটা রিং বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বার করে দেখি কোনো নাম নেই, অর্থাৎ আননোন নাম্বার। সেটা দেখি আমি ফোনটা আবার পকেটে ভরে রাখলাম। সত্যি বলতে আননোন নাম্বার দেখলে আমি খুব একটা কল রিসিভ করি না, কিন্তু পরের বার আবার ফোনটা বেজে উঠতেই পকেট থেকে ফোনটা বার করে কলটা রিসিভ করে কানে ধরলাম। আর সাথে সাথে এই ফোনের উপাস থেকে একটা ভারী কণ্ঠস্বর শোনা গেল। সেই কণ্ঠস্বর এতটাই ভারী ও শীতল যেন নিমেষের মধ্যেই বুকটা কেঁপে ওঠে। ফোনের ওপাশের ভারী কণ্ঠস্বর বলল, হ্যালো রাজু, কেমন আছিস? আমার মনে হলো আমার নাম ধরে যখন ডাকলো তখন ওই ব্যক্তি আমাকে চেনেন, কিন্তু আমি তখনও তাকে চিনতে পারলাম না। ভদ্রতার খাতিরে আমি তার কথার জবাব দিয়ে বললাম, হ্যাঁ মানে ভালো আছি, হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ফোনের ওপাশের ভারী কণ্ঠস্বর বলল, আরে পাগল, আপনি কাকে বলছিস? হ্যাঁ, আমায় চিনতে পারলি না? আমি বিনয় রে, তোর ছোটবেলার বন্ধু। সেই যে বিয়ের সময় আমাদের বাড়ি আসলি, তারপর তার কোনো খোঁজই পাওয়া গেল না। ও বিনয়, তা তোর গলার আওয়াজ এত ভারী হলো কবে? কেমন আছিস তুই? আর বৌদি কেমন আছে? হ্যাঁ, আমি আর আমার পরিবার সবাই ভালোই আছে। এই দাঁড়া দাঁড়া, তোর একটা মেয়ে হয়েছিল না, ও কেমন আছে? ওর জন্যই তো ফোন করা। আসলে কাল আমার মেয়ে রিমির জন্মদিন, তাই তোকে কিন্তু আসতেই হবে আমার বাড়িতে। বাহ, সে তো খুব ভালো কথা, কিন্তু কোনো কিন্তু নয়, কাল তুই আসছিস, এর বেশি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বাবা, যাবো যাবো। সত্যি তুইও না সে একই থেকে গেলি। এরপর দেখলাম ফোনটা কেটে গেল। যথারীতি পরের দিন বিকেলবেলা বেরিয়ে পড়লাম। বাসে করে পাশের গ্রাম মুকুন্দপুরে যখন পৌঁছলাম তখন আকাশের চাঁদের আলোতে পথ চকচক করছে। হাঁটা পথে গিয়ে পৌঁছলাম বিনয়ের বাড়ির সামনে। কাঁচা একটা একতলা ইটের বাড়ি, সামনে ছোট্ট একটা উঠোন, আর তার পাশে রয়েছে একটা নিম গাছ। কিন্তু ওদের বাড়ির সামনে গিয়ে আমি বেশ অবাক হয়ে গেলাম। গ্রাম যেহেতু, তাই লাইট না থাকাটাই স্বাভাবিক, কিন্তু বাড়িটার মধ্যে কেমন যেন একটা নিঝুম ভাব রয়েছে। মনে হচ্ছে যেন বহুদিন এই বাড়িতে কোনো মানুষের পা পড়েনি, কিন্তু তবুও এই বাড়িতেই কোনো বাচ্চা মেয়ের জন্মদিন হবে। ব্যাপারটা বেশ অবাক করা লাগলো। আমি নিজেই মনে মনে বললাম, কি হলো ব্যাপারটা? বিনয় বলল ওর মেয়ের আজ জন্মদিন, কিন্তু তার তো কোনো রেশই দেখছি না এখানে। তাহলে কি ওরা আর এখানে থাকে না? ইস, কাল যদি একবার শুনে নিতাম যে ওরা সেই আগের জায়গায় আছে না নতুন জায়গায় উঠেছে। ইস, একদম ভুল করে ফেললাম। আমি ভাবলাম দরজায় গিয়ে একবার ডেকে দেখি। এই বলে যেই হাঁটতে শুরু করেছি, ঠিক তখনই আচমকা একটা শেয়াল কোথা থেকে ছুটে এসে আমার পথ আটকে দাঁড়ালো। তারপর জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করতে করতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তাই দেখে আমার বুকটা যেন কেঁপে উঠল।
এমনিতেই গ্রামের একটু ভিতরেই থাকে বিনয়, তার ওপর এমন নিঝুম পরিবেশ। আর আর এই শিয়ালটা, ওর চোখের দিকে তাকালেই আমার বুকটা যেন কেঁপে উঠছে। ওর এগিয়ে আসা দেখে আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলাম। ওর ভেতর থেকে চাপা গর্জন ভেসে আসতে লাগলো। আমি আমি একবার ভয় পেয়ে গেলাম। এরকম আচমকা শিয়ালটা একবার ডেকে উঠলো আর উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি ভয়েতে আর্তনাদ করে চিৎকার করে উঠলাম, কিন্তু না, শিয়ালটা আমার গায়ের উপর পড়ল না। তার আগেই দেখলাম কোথা থেকে একটা লাঠির আঘাতে শিয়ালটা দূরে ছিটকে গিয়ে পড়ল। আর সাথে সাথেই সেই ভারী গলার আওয়াজ ভেসে এলো, শালা, জঙ্গল ছেড়ে শেষে আমাদের বাড়িতে এসে জুটেছে, তাও আবার এই সন্ধ্যাবেলায়। আমি চোখ খুলে দেখি শিয়ালটা দূরে ছিটকে গিয়ে পড়ল। তারপর উঠে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে ডেকে চলে গেল। আরে কিরে, তুই ঠিক আছিস তো? আর তাছাড়া তুই এসেছিস, একবার ডাকবি তো আমাকে। আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারলাম না, কারণ একটু আগে ঘটা ঘটনার রেশ এখনো কাটেনি। আর তাছাড়া আমার চোখ বন্ধ করার মতো সামান্য সময়ের মধ্যে বিনয় এসে হাজির হয়ে গেল। বেশ অবাক করা ব্যাপার তো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যাঁ মানে আমি ঠিক আছি, হ্যাঁ, কিন্তু তুই বলতো তোর বাড়ির এরকম নিঝুম অবস্থা কেন? গ্রামের মধ্যে থাকি, নিঝুম তো হবেই। নে নে, অনেক দেরি করে ফেলেছিস, এবার ঘরে চল। সে তো ঠিক আছে, কিন্তু আমার একটা কথা বলতো। কি কথা? আমি সবেমাত্র চোখটা বন্ধ করেছি, আর তার মধ্যেই তুই ঘর ছেড়ে বেরিয়ে আমার কাছে চলেও এলি। ও কিছু না, ওসব নিয়ে ভাবিস না। এবার ঘরে চল। তুই ঘরে গেলেই মেয়েটা কেক কাটবে। এরপর আমি বিনয়ের সাথে ওর বাড়ির দরজা খুলে ঘরে প্রবেশ করলাম। ঘরের ভিতরটাও অন্ধকার। একটা লণ্ঠন জ্বলছে ঠিকই, তবে তার মৃদু আলোয় কিছুই সেভাবে দেখা যাচ্ছে না। অবাক করা ব্যাপার হচ্ছে, বিনয়ের মেয়ের জন্মদিন, ঘরের ভিতরে সেরকম কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ সেরকম কোনো সাজানো গোছানো কিছুই নেই। কটা বেলুন কেবল ঘরের চার কোণায় আর ঘরের মাঝখানে ঝোলানো রয়েছে, কিন্তু সেগুলোকে কেমন জল বেলুন বলে মনে হচ্ছে না। কিন্তু আসল ব্যাপার হচ্ছে, কোনো মানুষজনকে কি বলেনি বিনয়? বলছি, তোর মেয়ের জন্মদিন, কিন্তু কাউকে নিমন্ত্রণ করিসনি? মানে গ্রামের কোনো লোকজন বা? না রে, আসলে ওরা আমার বাড়িতে আসতে ভয় পায়। কথাটা শোনার পর আমার গাটা কেমন জানি কেঁপে উঠল। তোর বাড়িতে আসতে গ্রামের লোকেরা ভয় পায়? মানেটা কি? কি জানি, ওরা বলে এটা নাকি ভূতের বাড়ি, এখানে কোনো মানুষ থাকে না। আরে বুঝিস না, মানুষের যত সব আজগুবি কথা। কথাগুলো শোনার পর সত্যি কেমন জানি গায়ের লোমগুলো নিজে থেকেই খাড়া হয়ে গেল। আরে তোর কি সব বলছিস না তুই? আরে ছাড় না ওসব। কতদিন পর আসলি আমার বাড়িতে, কতদিন পর দেখা হলো তোর সাথে, এখন ওসব ফালতু কথা ছাড় তো। আচ্ছা, ওই সব ছাড়, এইবার বল, তোর মেয়ে মানে রিমি কোথায়? রিমি? সে তো তোর পেছনেই, ওই তো খাটের উপর বসে আছে। এই কথা শুনে আমি অবাক হয়ে পিছনে ফিরে তাকালাম। দেখলাম খাটের উপর বসে রয়েছে একটা বছর 6 মেয়ে। তার মুখটা বরফের মতো সাদা ফ্যাকাশে, মাথার এলোমেলো চুলগুলো তার মুখের পাশে এসে পড়েছে। গায়ে তার একটা লাল রঙের ফ্রক, আর তার চোখ দুটো অহন একভাবে কাকে যেন দেখছে। কাকে না, আমাকেই দেখছে। আমার দিকেই ভয়ানকভাবে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে রিমি। কিন্তু মুখের রংটা এমন ফ্যাকাশে কেন?
রিমিমা, কেমন আছো? রিমি কোনো উত্তর দিল না। রিমিমা, কেমন আছো? রিমি এইবার ভারী ও শীতল কণ্ঠে উত্তর দিল, ভালো। তার গলার আওয়াজ শুনেও আমার গাটা ঠান্ডা হয়ে এলো। এইটুকু বাচ্চা মেয়ের গলা এমন ভারী, আরো দৃষ্টিটাও একটা কেমন যেন। শুভ জন্মদিন রিমি। ওর তরফ থেকে কোনো উত্তর এলো না। ও সেই একই দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। এতক্ষণ ধরে আমার মনটা কেমন জানি খুঁতখুত করছিল, কিন্তু সেটা যে কিসের জন্য তা আমি বুঝতে পারছিলাম না। এইবার বুঝলাম সেটা কিসের জন্য। নিজ মনে বললাম, মেয়েটা যে খাটের উপর বসেছিল, কিন্তু আমি যখন প্রথমবার ঘরে ঢুকলাম, ঘরের ভিতরে আমি আর বিনয় ব্যতীত কেউই তো ছিল না। আর যদি মেনেও নি রিমি পরে ঘরে ঢুকেছে, কিন্তু ঢুকলে তো ওকে আমার সামনে দিয়ে ঢুকতে হতো, কারণ ঘরের দরজা তো আমার সামনেই। মনে মনে এই কথা বলে বিনয়ের দিকে তাকিয়ে বললাম, এই বিনয়, বলছি একটা কথা বলতো। কি কথা? আমি আর তুই যখন ঘরে প্রবেশ করলাম তখন ঘর তো পুরো ফাঁকা ছিল। তোর মেয়ে তো তখন ঘরে ছিল না, তাহলে ও ঘরে ঢুকলো কখন? হো, এই ব্যাপার। আসলে রিমি যে কখন কোথায় চলে আসে তা একমাত্র ওই জানে। উত্তরটা কেমন জানি পছন্দ হলো না আমার। তবু আমি আর কোনো কথা বাড়ালাম না। চল রাজু, রিমির কেকটা এবার কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাই কর, রাত তো ভালোই হয়েছে। ঠিক এমন সময় আচমকা একটা দমকা ঝোড়ো হাওয়ার দাপটে জানলাটা খুলে গিয়ে তার পাল্লা দুটো একে অপরের সাথে বাড়ি খেল। নিঃশব্দ ঘরের মধ্যে উড়ম আওয়াজে আমি চমকে গিয়ে পিছন ফিরে তাকালাম। দেখলাম জানলাটা খুলে গিয়েছে, কিন্তু তার থেকেও বেশি যেটা আমাকে ভয় পাওয়ালো, দেখলাম খাটের উপরে রিমি আর বসে নেই। এইবার আমি পুরো হুঁশেই আছি। ও যদি বাইরে অর্থাৎ বারান্দায়ও যায়, তাও ওকে আমার সামনে দিয়ে যেতে হবে। কিন্তু ও কোথায় গেল তাহলে? জলজান্ত একটা মেয়ে খাটের উপর থেকে উধাও হয়ে গেল। আমি বিনয়ের দিকে চেয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, এই বিনয়, রিমি তো খাটের উপরে নেই, তাহলে ও মানে গেল কোথায়? এই কথা শুনে বিনয় একটা ভয়ানক হাসি এসে উঠল। গম্ভীর বরফ শীতল গলায় সে হাসি যেন অতীব ভয়ঙ্কর। সে হাসির শব্দে গোটা বাড়ি কেঁপে উঠল। তোকে তো আগেই বললাম, ও কখন কোথায় যায় আসে তা একমাত্র নিজেই জানে। আরে সেটা তো মেনে নিলাম, কিন্তু যদি বাইরে গিয়েও থাকে তাহলে গেল কোথা থেকে? গেলে তো আমাদের সামনে দিয়ে যেত। বিনয় কোনো উত্তর দিয়ে ওঠার আগেই খোলা জানলার বাইরে থেকে আবারও শেয়ালের ডাক ভেসে এলো। আর ঠিক তখনই দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো এক মহিলা। সম্ভবত সে বিনয়ের স্ত্রী। তার পরনে একটা লাল শাড়ি আর মুখে ঘোমটা রয়েছে। হয়তো গ্রামের মহিলা, তাই এমন। না হলে শহরের মেয়েরা এখন আর ঘোমটা ব্যবহার করে না। কেমন আছেন? সেই আমাদের বিয়ের সময় একবার এসেছিলেন, তারপর তো আর আসলেনই না। আসলে রোজকার জীবনে কাজের যে পরিমাণ চাপ বৃদ্ধি পাচ্ছে, তাতে সময় বার করে ওঠা খুবই কষ্টদায়ক। তা যা বলেছেন। এরপর বিনয় স্ত্রী রিমিকে ডাকলো। রিমি, এই রিমি, চলে আয়। ও, একটা কথা বলা হয়নি তোদের। বিনয়ের স্ত্রী যখন ঘরে ঢুকেছিল তখন তার হাতে একটা কেক ছিল।
সেটা সে এনে ঘরের মাঝে টেবিলের উপর রাখলো। এদিকে রিমি দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো। তার সাদা ফ্যাকাশে মুখে কেমন এক অদ্ভুত হাসি দেখা গেল। সে টেবিলের সামনে দাঁড়ালো। আমি এইবার দেখলাম কেকটা কেমন একটা লাল রঙের দেখতে, আর তার থেকে অদ্ভুত একটা আঁশটে গন্ধ আসছে তা থেকে। যদিও সে কথা মুখে প্রকাশ করলাম না, কিন্তু তার থেকেও বড় কথা, একটা বাচ্চা মেয়ের জন্মদিন এমন অন্ধকার পরিবেশে, মানে ঘরে কোনো লাইট নেই আর কেকের উপর যে মোমবাতি রাখবে তাও করেনি এরা। ওই রকম অদ্ভুত পরিবেশ আর ওই অদ্ভুত জন্মদিন আমি প্রথমবার দেখছি। আমার নিজেরই কেমন যেন অদ্ভুত লাগছিল। রাজুদার কথার মাঝে রিকু বলে উঠল, হ্যাঁ, এ আবার কেমন জন্মদিন? বেশ অদ্ভুত তো। তাহলে আর বলছি কি? কিন্তু রাজুদা, একটা কথা বলো, তুমি তো বললে খুব ভয়ের একটা অভিজ্ঞতা বলবে, কিন্তু এতে তো খুব একটা ভয় লাগছে না। শুনলি আর কতটুকু? এই বাড়ি তো আসল সেই বিভীষিকাময় ঘটনার শুরু। ঠিক আছে রাজুদা, তুমি ওই অনির কথা ছাড়ো তো, তুমি বলতে থাকো। রাজুদা আবার বলতে শুরু করলো, রিমি এসে টেবিলের সামনে দাঁড়ানোর পর আমি, বিনয় আর বিনয়ের স্ত্রী গোল করে দাঁড়ালাম। আচ্ছা বিনয়, এই কেকের উপর চারপাশ দিয়ে তো একটা গোল করে মোমবাতি দিতে পারতিস। এই কথাটা বলার পরেই বুঝলাম যে কথাটা বলে আমি কত বড় ভুল করে ফেলেছি। কথাটা শোনার পর রিমি আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা চাপা গর্জন করতে লাগলো। আমি বুঝলাম কথাটা ওর পছন্দ হয়নি। মোমবাতি বা আলো আমার মেয়ের পছন্দ নয়, তাই দেখছিস না ঘরে কোনো আলো নেই, কেবল ওই ছোট একটা লণ্ঠন জ্বলছে। ওটুকুও জ্বলছে, তাও তুই এসেছিস তাই, নইলে তাও জ্বলতো না। মানে? না মানে আমরা কেউই আলো পছন্দ করি না, অন্ধকার আমাদের বড্ড প্রিয়। কথাটা শুনে আমার ভেতরে থাকা ভয়টা আরো বেড়ে গেল। মনে হলো এ কোন জায়গায় এসে পড়েছি আমি। বিনয় রিমিকে বলল, না আমার রিমি, এইবার আর দেরি করো না, কেকটা কেটে ফেলো। দেখলাম রিমি কেকের পাশে থাকা ছুরিটা হাতে তুলে নিল, আর তারপর আমরা তিনজনেই হাততালি দিয়ে বললাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিমি, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর রিমি কেকটা কাটলো, তারপরেই নিজেই নিজের মুখে পুড়লো আর হাততালি দিয়ে মাথা নাড়াতে লাগলো। কিন্তু তার সেই ভয়ানক দৃষ্টি আমার দিকেই রয়েছে। ওরে বাবা রে বাবা, সেই কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওরকম অন্ধকারে অদ্ভুত ফ্যাকাশে মুখে মাথা নাড়াতে নাড়াতে হাততালি দিয়ে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল রিমি। এরপর কিছু বুঝে উঠবার আগেই রিমির হাতের থেকে ছুরিটা নিয়ে রিমির মাথার উপর থাকা বেলুনটা ফাটিয়ে দিল বিনয়। বেলুনটা ফাটানোর সাথে সাথে তার থেকে একটা তরল বেরিয়ে এসে ভিজিয়ে দিল রিমির মাথা ও শরীর। লণ্ঠনের সেই মৃদু আলোয় তরলটাকে চিনতে আমার বিন্দুমাত্র অসুবিধা হলো না। আমি বুঝলাম ওটা ছিল ঘন লাল রক্ত। কিন্তু জন্মদিনে বেলুনের মধ্যে রক্ত রাখে কে? বিনয় স্ত্রী আনন্দের সুরে বলল, ওই বেলুনগুলো ফাটাও না। এই তো এখনই ফাটাচ্ছি, চলো তো রিমিমা। এরপর দেখলাম রিমি প্রতিটা বেলুনের তলায় গিয়ে দাঁড়ালো, আর বিনয় সেই বেলুনগুলোকে ফাটিয়ে দিতে লাগলো। এরপর সবকটা বেলুন ফাটানোর পর রিমি পুরো রক্তে ভিজে একাকার। আর সেই দৃশ্য দেখে ওরা তিনজনই খুব খুশি। কিন্তু এই দিকে এই ভয়াবহ ঘৃণ্য দৃশ্য দেখে আমার গাটা যেন কুড়িয়ে গেল। ভেতর থেকে
কিছু একটা উঠে আসতে চাইলো। আমি ওদেরকে কিছু বলতে যাব তার আগে বিনয়ের স্ত্রী বলল, কেমন লাগছে রিমির জন্মদিন? আমি কিছু বলতে পারছি না, কারণ আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তবু মনের মধ্যে জোর এনে কাঁপা কাঁপা গলায় বললাম, এগুলো কি? মানে 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 বেলুনের মধ্যে রক্ত কেন? ঘন লাল রক্ত যে আমার মেয়ের খুব পছন্দের। রিমির রক্ত পছন্দ মানে কি? আমার কথার কোনো উত্তর না দিয়ে বিনয় স্ত্রী এক ভয়ানক হাসি হেসে উঠল। সেই হাসির শব্দে আমার হৃদস্পন্দন কিছুক্ষণের মধ্যে থেমে গেল। আমার এইবার কেমন জানি সন্দেহ হতে লাগলো। প্রথমে রিমির আচমকা ঘরের মধ্যে চলে আসা, আবার আচমকা উধাও হয়ে যাওয়া, লাল রঙের কেক, তারপর আলো পছন্দ না হওয়া, অন্ধকারে থাকা, আবার রক্ত পছন্দ, এসবের মানে কি? তাহলে তাহলে কি ও নাকি নাকি ওরা সবাই? না, আমি আর ভাবতে পারলাম না। আমার মনে হলো এখান থেকে এবার আমাকে বেরোতে হবেই, যে করেই হোক আমাকে বেরোতে হবে। এখানে আর এক মুহূর্ত আমার থাকা চলবে না। কিন্তু আমার ভাবনার মাঝেই বিনয়ের স্ত্রী বিনয়কে বলল, কি গো, রিমির উপহারটা নিয়ে এসো। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, রিমির উপহারটা নিয়ে আসি। এরপর বিনয় গিয়ে বাইরের ঘরের থেকে যে জিনিসটা রিমির জন্য নিয়ে আসলো সেটা একটা কালো কুচকুচে বিড়াল। রিমিমা, এই নাও তোমার উপহার। পছন্দ হয়েছে তো? দেখলাম রিমি ওটা দেখার পর উল্লাসে ফেটে পড়ল। ও ছুটে এসে বিনয়ের হাত থেকে ওটা কেড়ে নিল, যেন ওটা ওর খেলার সঙ্গী। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, নিজের মেয়ের জন্মদিনে তাকে কালো বিড়াল কি উপহার দেয়? আর ওদিকে রিমি টেবিলের উপর থেকে ছুরিটা নিয়ে হাসতে হাসতে ঢুকিয়ে দিল কালো বিড়ালটার চোখের মধ্যে। দেখলাম বিড়ালটাও মিয়াও করে একবার ডেকে উঠল, আর ওর চোখের জায়গা থেকে বেরিয়ে এলো লাল রক্ত। এই বিভৎস ভয়ানক দৃশ্য দেখে আমার কপাল বেয়ে গড়িয়ে এলো একটা নোনতা জলের স্রোত। বুকটা থরথর করে কাঁপতে লাগলো। কিন্তু আমাকে আরো অবাক করে রিমি বিড়ালটার আরো একটা চোখও খুঁচিয়ে পার করে নিল। আমি এইসব দেখে আর থাকতে পারলাম না। আমি আর্তনাদ করে বলে উঠলাম, এইবার আমি 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 বাড়ি যাব। এই বলে আমি পিছন ফিরে দরজার দিকে যেতে যাব, দেখি তার আগেই পিছন থেকে একটা পাথরের মতো শক্ত হাত আমার হাতটা ধরল। আমি ভয়তে পিছন ফিরে দেখি বিনয়। না, এ বিনয় তো হতে পারে না, কারণ ওর রূপ আর আগের মতো নেই। ওর মুখটা এখন রুগ্ন হয়ে গিয়েছে, চোখ দুটো গর্তের মধ্যে ঢুকে গেছে, ঠোঁটের মাংস নিচে ঝুলে রয়েছে, একটা হাত নেই। লণ্ঠনের মৃদু আলোয় বিনয়ের এই চেহারা দেখে আমার হৃৎপিণ্ডটা উঠে গলার কাছে চলে এলো। বিনয়, বিনয়, আমাকে ছেড়ে দে। আমি তোর কি ক্ষতি করেছি? বিনয়, আমায় ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে। এই কথা শুনে বিনয় কোনো উত্তর না দিলেও বিনয়ের স্ত্রীর মুখ থেকে শোনা গেল সেই ভয়ঙ্কর হাসি। তার ঠোঁট দুটো এখন চওড়া হয়ে গিয়েছে, আর সেখান থেকে বেরিয়ে এসেছে সাদা সাদা দাঁত। ওদিকে রিমির বিড়ালটা ডেকেই যাচ্ছে। বুঝলাম রিমি ওটার ওপর অত্যাচার করেই যাচ্ছে। এরপর আচমকা রিমি বিড়ালটাকে ছুঁড়ে মারল। বিড়ালটা গিয়ে পড়ল লণ্ঠনের উপর। লণ্ঠনটা ভেঙে মেঝেতে পড়ে গেল, আর আলোটাও গেল নিভে। লণ্ঠনের কাঁচগুলো ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ার শব্দ শোনা গেল। ওদিকে বিড়ালটাও আঘাত পাওয়ার কারণে আরেকবার ডেকে উঠল। বাইরে কোথাও যেন কাকও ডেকে উঠল।
এদিকে ঘর এইবারে পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। আমি ওই সব দেখে বিনয় থেকে ফিরে আবার বললাম, বিনয়, এই বিনয়, আমাকে ছেড়ে দে না, আমি বাড়ি যাব। বাড়ি যাবি? আরে সে তো যাবি, কিন্তু এখনো তো তুই কিছুই খাসনি। খাওয়া দাওয়া করে তারপরে যাবি তো। না না, আমি আর কিছু খাবো না, তুই আমায় ছেড়ে দে। মানে আমি তোর কি ক্ষতি করেছি বল? ছেড়ে দেব? সেদিন তুই যদি একটু... বিনয় আর কিছু বলল না। আমি অন্ধকারের মধ্যে বুঝলাম রিমি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ওর হাতে কি একটা ধরা রয়েছে। হঠাৎ মনে পড়ে গেল, ওর হাতে যদি ছুরি ধরা থাকে আর ওটা দিয়ে যদি আমাকে ওই বিড়ালটার মতো... আমি আর ভাবতে পারলাম না, কারণ রিমি আমার খুব কাছে চলে এসেছে। আমি বুঝলাম আমার মৃত্যু এগিয়ে এসেছে। মৃত্যুর আগে শেষ একবার বাঁচার চেষ্টা করতেই হবে আমাকে। আমি আমার পাশে থাকা টেবিলটা নিয়ে ধাক্কা দিলাম বিনয়ের দিকে। টেবিলের ধাক্কায় বিনয় কিছুটা ছিটকে পেছনে চলে গেল। ওর হাত থেকে আমার হাতটাও ছেড়ে গেল ঠিকই, কিন্তু রিমির হাতের ছুরিটা বসে গেল আমার হাতে। আমি সেই অবস্থায় ছুরিটা ফেলে দিয়ে দরজা দিয়ে বার হয়ে ছুটতে লাগলাম অন্ধকার পথ দিয়ে। তখন পথে একটা লোকের সাথে ধাক্কা লাগলো আমার। সেই সময় লোকটি আমার কাছে দেবদূত ছিল। তারপর আমি সেই লোকের সাথে তার বাড়ি গেলাম। ওখানে গিয়ে ওকে সব বললাম। সব শুনেও বলল, বাবু, আপনি বললেন আপনি গিয়েছিলেন আপনার বন্ধুর বাড়িতে, কিন্তু ওরা তো বছর খানিক আগেই মারা গিয়েছে। ওদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। সোজা বাংলায় যাকে বলে মরা গরিব। তার উপর এক ভয়ানক মারণ রোগে 3 জনে অসুস্থ হয়ে যায়। অথচ ওর বাচ্চা মেয়েটার 5 বছরের জন্মদিন ছিল সেইবার। কিছু তো করতেই হয় মেয়ের জন্য, কিন্তু তার করা হলো না। জন্মদিনের দিনই 3 জনে মারা যায় সেই অসুখে পড়ে। তারপর হয়তো মৃত্যুর আগে সেই বাসনার জন্যে কাল আপনার সাথে ওই ঘটনা ঘটে। এই কথা শুনে আমি ওদেরকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ি ফিরে এসেছিলাম। তারপর আমি আর ওই গ্রামে যাইনি। এইটা প্রথমে আমিও বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পেরেছিলাম কিছুদিন পর। আমার হঠাৎ মনে পড়ে গিয়েছিল 1 বছর আগের সেই ফোন কলের কথা। 1 বছর আগে এরকমই একটা ফোন কল এসেছিল ওর। তখনও বলেছিল ওর কিছু সাহায্যের দরকার। ওর মেয়ের জন্মদিন, আর সাথে আমাকেও যেতে বলেছিল। কিন্তু আমি তখন ব্যস্ত থাকায় খুব একটা পাত্তা দিইনি ওর কথায়। তাই হয়তো সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটিয়েছিল বিনয়। বাহ বাহ, সত্যি এরকম বীভৎস ঘটনা, বিশেষ করে কোনো বাচ্চা মেয়ের জন্মদিনে এরকম বিভীষিকাময় অভিজ্ঞতা যেন কারো না হয়। সত্যি রাজুদা, তুমি সাহসী ছিলে বলেই কিন্তু সেদিন বেঁচে ফিরেছিলে। সবাই রিকুর কথায় সায় দিল, আর এদিকে রাজুদার মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন সৌমেন সিংহ রায়ের লেখা গল্প রিমির জন্মদিন। আজকের গল্প পাঠে ছিলেন শুভম রায়চৌধুরী এবং অন্যান্য চরিত্রে ছিলেন অঙ্কন, সৌম্য, অয়ন, সুরঞ্জন, ঝিনুক এবং আমি দিব্যেন্দু। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে
অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলের পরবর্তী গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বং স্টোরি লেন, ভিন্ন স্বাদের গপ্পের বলি।